গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর গুলিতে প্যালেস্টাইনের অন্তত ৯ বাসিন্দা নিহত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের দিকে এগিয়ে আসা সন্দেহভাজনদের কাছ থেকে হুমকি দূর করতেই গুলি চালানো হয়। এছাড়া গাজায় ত্রাণ সরবরাহের অন্যতম প্রধান পথ রাফা সীমান্ত ক্রসিং সহ এখনও গুরুত্বপূর্ণ সীমান্ত পথ বন্ধ রেখেছে ইসরায়েল। তারা জানিয়েছে, ইসরায়েলের সব মৃত জিম্মির দেহাবশেষ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা সীমান্ত খুলবে না। অন্যদিকে মানবিক সংকট মোকাবেলায় গাজার সব সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়েছে জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটি। যুদ্ধবিরতি চুক্তির অধীনে সোমবার গাজায় হামাসের হাতে থাকা সবশেষ ২০ জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তির বিনিময়ে প্রায় ২,০০০ প্যালেস্টিনিয়ান বন্দীকে ফেরত পাঠায় ইসরায়েল। এর মধ্য দিয়ে দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে ধ্বংসস্তূপের মাঝে থাকা প্যালেস্টিনিয়ানদের জীবনে খানিকটা আশার আলো উকি দেয়। কিন্তু এর ২৪ ঘন্টা পার হওয়ার আগেই নতুন করে ইসরায়েলি বাহিনীর গুলি চালানোর ঘটনা উদ্বেগ ও আশঙ্কার সৃষ্টি করেছে। মঙ্গলবার আল জাজিরা জানায়, গাজা সিটি এবং খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৯ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। তারা নিজেদের বাড়ি ফিরছিলেন। এর মধ্যে গাজা সিটিতে ৫ জন নিহত হয় বলে স্থানীয় হাসপাতাল সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। তবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ এর দাবি, যুদ্ধবিরতি চুক্তির অধীনে নির্ধারিত সীমারেখা অতিক্রম করার কারণে ইসরায়েলি সেনারা কিছু সন্দেহভাজনের ওপর গুলি চালাতে বাধ্য হয়। নির্ধারিত সীমারেখা অতিক্রম করা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে ইসরায়েলের সেনাদের থেকে গাজার বাসিন্দাদের দূরত্ব বজায় রাখতে বলেছে তারা। মঙ্গলবার ৪৫ জন প্যালেস্টিনিয়ান বন্দীর মৃতদেহ আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রসের মাধ্যমে গাজায় পাঠিয়েছে ইসরায়েল। আমি জানতে পারি রেড ক্রস কিছু মরদেহ হস্তান্তর করছে। আমার ছেলে এর মধ্যে আছে কিনা তা দেখতেই আমি এখানে এসেছি। এখনো পর্যন্ত আমি জানি না তার ভাগ্যে কি ঘটেছে। যদি সে শহীদ হয়ে থাকে তবে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। একই দিন স্থানীয় সময় রাতে রেড ক্রসের কাছে মৃত ৪ ইসরায়েলি জিম্মির দেহাবশেষ হস্তান্তর করে হামাস, যেগুলো মঙ্গলবার মধ্যরাতের পর তেল আভিভের ন্যাশনাল ফরেন্সিক মেডিসিন সেন্টারে পৌঁছায়। This is a very, very sad day for us. We don't know who they are, but they are a part of us, a part of our people. ইসরায়েলের অভিযোগ, এখন পর্যন্ত চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী সব মরদেহ হস্তান্তর করেনি হামাস, যার পরিপ্রেক্ষিতে ইজিপ্ট গাজা সীমান্তের রাফা ক্রসিং সহ গুরুত্বপূর্ণ ক্রসিংগুলো বন্ধ করে রেখেছে তারা, যার ফলে দুর্ভিক্ষ পীড়িত গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে। The importance of the ceasefire holding is গাজায় ত্রাণ বিতরণে কাজ করা জাতিসংঘের কর্মকর্তা ওলগা চেরেফকো জানান, দুর্ভিক্ষ দূর করার জন্য দ্রুত খাদ্য সরবরাহ বাড়ানো জরুরি। In terms of the crossings, they are we can confirm that today they were closed, but we continue to pick up. জাতিসংঘের ডেপুটি স্পোকসপারসন ফারহান হক জানান, চুক্তিতে উল্লেখিত ত্রাণবাহী ট্রাকের অর্ধেক সংখ্যক ট্রাক গাজায় ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। We can confirm that crossings are not open today for the entry of supplies from the Israeli side, but we are collecting supplies from within Gaza today. গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর সতর্কতার সাথে পা ফেলছে প্যালেস্টাইনিয়ানরা। যে কোনো উস্কানি ও সংঘাত প্রতিরোধ করে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে চান তারা। যুদ্ধবিরতি চুক্তিকে ভবিষ্যৎ নিরাপদ রাষ্ট্র গঠনের সুযোগ হিসেবে দেখছেন প্যালেস্টাইন অথরিটির কর্মকর্তা ও গাজার বাসিন্দারা। মঙ্গলবার প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী ফারসিন আঘাবেকিয়ান শাহিন জানান, চুক্তির প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে যেতে যা যা করা দরকার তা করা হবে। গ্রিসের এথেন্সে এক সংবাদ সম্মেলনে আশাবাদের সাথে সতর্কতা অবলম্বনের কথাও বলেন প্যালেস্টাইন অথরিটির এই কর্মকর্তা। তার মতে, পরিস্থিতি এখনো কঠিন, কিন্তু সুযোগকে কাজে লাগাতে হবে। আমাদের সামনে একটি সুযোগ আছে। যদিও আমরা শতভাগ নিশ্চিত নই, তবুও আমাদের এটি ঘটাতে হবে। আমাদের লক্ষ্য স্বাধীনতা। পথের শেষে আমরা সেই প্যালেস্টাইন রাষ্ট্র দেখতে চাই। ধ্বংসস্তূপ থেকে গাজা উপত্যকাকে বাসযোগ্য করে তুলতে বৈশ্বিক সমর্থনের উপর জোর দেন তিনি। গাজা ধ্বংস হয়ে গেছে, তারপরও বেঁচে থাকাদের একটি সুন্দর ভবিষ্যৎ দেখার অধিকার রয়েছে। সুতরাং গাজা পুনর্গঠন করতে হবে এবং প্যালেস্টাইন রাষ্ট্রের দিকে এগিয়ে যেতে হবে। Today we are coming closer to
the liberation of Palestine, hopefully. অন্যদিকে প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা বলেছেন, শুধুমাত্র যুদ্ধ বন্ধ করলেই এই ট্র্যাজেডির অবসান হবে না। এদিন রামাল্লার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে তিনি বলেন, শান্তি ও নিরাপত্তার প্রকৃত গ্যারান্টি এবং গাজায় যা ঘটেছে তার পুনরাবৃত্তি রোধ করতে হবে। যুদ্ধবিরতির এই প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন গাজার বাসিন্দারা। জাবালিয়া এলাকার বাস্তুচ্যুত সাইদ আল বান্না বলেন, ক্লান্তির দিন পার করে সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে চান তিনি। আমাদের নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনীতির পুনরুদ্ধারের প্রচেষ্টা ক্লান্ত হয়ে পড়া জনগণকে সান্ত্বনা দেবে। এটি যদি ছোট কোনো আশার ঝলকও হয়, তবুও যে কোনো প্রচেষ্টাকে আমরা সমর্থন করতে চাই। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান বাস্তুচ্যুত আহমেদ সুবাহ। কয়েকদিন আগের মতো বোমা হামলার আশঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারছে। পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যে সমস্ত দেশ যুদ্ধবিরতি বাস্তবায়নে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে ধন্যবাদ। শান্তি প্রতিষ্ঠা হলে মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সাধারণ প্যালেস্টিনিয়ানদের মৃত্যু এখনো থামেনি। মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজা সিটির সুজাইয়া এলাকায় 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়া খান ইউনিসে ড্রোন হামলায় 1 জনের মৃত্যু সহ এদিন কমপক্ষে 9 জন মারা গেছে। হামাস এই ঘটনাকে ইসরায়েলের যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে। তবে আইডিএফ দাবি করেছে, সুজাইয়ায় নিহতরা সেনাদের কাছাকাছি যাবার চেষ্টা করেছিল। এক বিবৃতিতে তারা গাজা বাসিন্দাদের সেনা সদস্যদের কাছ থেকে দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে। রুশ বাহিনীর গাইডেড বোমা হামলায় ইউক্রেনের খার্কিভ অঞ্চলের এই হাসপাতালটি রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জানালার কাঁচ ভেঙে গেছে, ছিটকে পড়েছে দরজা, চারদিকে ভাঙা ইট, পাথর আর ধোঁয়া। রাতের অন্ধকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ভবনে। তখনও হাসপাতালে ভর্তি ছিল কয়েক ডজন রোগী। তাদের অনেকেই জানালার কাচের টুকরায় আহত হন। ন্যাটালিয়া নিকিতিউক নামে এই নারী ঘটনার সময় প্রচণ্ড ভয় পেয়ে যান বলে জানান। আমি তখন শুয়েছিলাম, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ প্রবল শব্দে কিছু উড়ে এলো। প্রথম বিস্ফোরণটা দূরে হয়েছিল, কিন্তু দ্বিতীয়টা এত জোরে হয় যে দরজা ছিটকে পড়ে, জানালা ভেঙে যায়। আমি ভীষণ ভয় পেয়ে যাই। কিছু ওয়ার্ডে মানুষ ছিল, তারা কাচের আঘাতে আহত হয়েছেন। পরে আমি বোমা শেল্টারে আশ্রয় নেই। বিস্ফোরণের পর হাসপাতালের রোগীদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়। গুরুতর অসুস্থ অনেকে বোম শেল্টারের ভেতরেই চিকিৎসা নেন। 75 বছর বয়সী নাদিয়া মিশনোভা এদের একজন। ঘটনার সময় হাসপাতালে কর্তব্যরত ছিলেন নার্স রাইসা রুদকোভা। বিস্ফোরণের মুহূর্তের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান তিনি। বিস্ফোরণের সময় আমরা আগুনের শিখা দেখেছিলাম, জানালা দরজা সব উড়ে গেল। রোগীরা তখনও বিছানায় ছিলেন, কারো ওপরে ভাঙা কাঁচ পড়েছে, কেউ অক্সিজেন নিচ্ছিলেন, কিন্তু মুহূর্তেই সবকিছু এলোমেলো হয়ে যায়। হাসপাতালে এ সময় শতাধিক রোগী ছিল বলে জানান সার্জিক্যাল কেয়ারের পরিচালক ওলেক্সি দোতসেনকো। তবে সবাইকে নিরাপদে অন্য একটি ভবনে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। প্রথম ও দ্বিতীয় তলায় ছিল 76 জন রোগী, তৃতীয় তলায় প্রায় 40 জন। কয়েকজন কাঁচের টুকরায় আহত হয়েছেন। সবাইকে মূল ভবনে সরিয়ে নেওয়া হয়েছে, কাউকে অন্য হাসপাতালে নেবার প্রয়োজন হয়নি। খার্কিভের মেয়র ইহর তেরেকভ জানান, শহরের বিদ্যুৎ সরবরাহ লাইন এবং হাসপাতালের ওপর 3টি বোমা একসঙ্গে আঘাত হানে। এরপরেই প্রায় 30,000 গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শীত শুরু হওয়ার প্রাক্কালে গত বছরের মতো এবারও ইউক্রেন জুড়ে রুশ হামলার তীব্রতা বেড়েছে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ইটালির ভেরোনা শহরের কাছে কাস্তেল দোয়াজ্জানো এলাকার একটি ফার্ম হাউসে বিস্ফোরণে দেশটির আধাসামরিক পুলিশ বাহিনী ক্যারাবিনিয়ারির 3 কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ফার্ম হাউসে অভিযান চালানোর সময় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। এতে ওই ফার্ম হাউসটি পুরোপুরি ধসে পড়ে। এ সময় 7 ফায়ার ফাইটার সহ আরও 12 জন আহত হন। ইটালির ফায়ার সার্ভিস জানিয়েছে, অভিযানের সময় ফার্ম হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এমনটা হতে পারে বলে ধারণা করছেন তারা। ভেরোনার চিফ অ্যাটর্নি রাফায়েল টিটো ঘটনাস্থল থেকে মলোটভ ককটেল উদ্ধারের কথা জানিয়েছেন। কারাবিনিয়ারি, পুলিশ ও ফায়ার সার্ভিস সবাই পরিকল্পিতভাবে অভিযান চালাচ্ছিল, কিন্তু বিস্ফোরণ এতটাই প্রবল ছিল যে দায় কার তা এখনই বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থল থেকে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও সম্ভাব্য মলোটভ ককটেল উদ্ধার করেছি। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ওই ফার্ম হাউসে 3 ভাই বোন বসবাস করতেন।
দীর্ঘদিন ধরে তাদের সেখান থেকে উচ্ছেদের চেষ্টা চলছিল। সোমবার অভিযানে গেলে তারা প্রথমে প্রতিরোধের চেষ্টা চালায়। এরই এক পর্যায়ে বিস্ফোরণ ঘটে। পাশের বাড়ির বাসিন্দা মার্চেলো ফুসিনি জানান, উচ্ছেদের চেষ্টা করলে ভালো হবে না বলে ওই তিনজন অনেক আগে থেকেই হুমকি দিয়ে আসছিলেন। তারা হুমকি দিত, কিন্তু আমি ভাবিনি তারা সত্যি এমন কিছু করবে। দুঃখজনক যে কারাবিনিয়ারি সদস্যরা মারা গেছেন। তাদের ভয় দেখানোর চেষ্টা ছিল হয়তো, কিন্তু শেষ পর্যন্ত ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি নিহত 3 কর্মকর্তার পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। একই সাথে তদন্তে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রম আইন সংশোধনের প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে গ্রিস। মঙ্গলবার দেশটির রাজধানী অ্যাথেন্স সহ সব শহরের রাজপথে নেমে আসেন শ্রমজীবী সাধারণ মানুষ। টিচার্স ফেডারেশনের প্রেসিডেন্ট নিকি ক্রোনোপোলু সতর্ক করে বলেন, নতুন প্রস্তাবিত শ্রম আইন বাস্তবায়িত হলে তা শ্রমিকদের ব্যক্তিগত জীবনকে ধ্বংস করে দেবে। কর্মজীবীরা যেন শুধু কাজের জন্যই বেঁচে থাকেন, তাদের আয় জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট নয়, যেমনটা এখন বাস্তবে ঘটছে। আমাদের বলা হচ্ছে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে, যেন পরিবারকে সময় দেওয়ার সুযোগ না থাকে, যেন যে কোনো মুহূর্তে নিয়োগকর্তার ডাকে সাড়া দিতে প্রস্তুত থাকতে হয়। আমাদের বলা হচ্ছে কাজের জন্যই বাঁচতে হবে। এটা অমানবিক। হাজারো কর্মজীবী, শিক্ষক, সাংবাদিক থেকে শুরু করে চিকিৎসক সবাই দেশটির পার্লামেন্ট ভবনের সামনে একত্রিত হয়ে নতুন এই প্রস্তাবিত আইনের প্রতিবাদ জানান। এনার্জি ফেডারেশনের জেনারেল সেক্রেটারি প্যানাগিওটিস সোকোসের অভিযোগ, 8 ঘন্টার কর্মদিবস কমানোর দাবিতে 100 বছর ধরে লড়াই চললেও সরকার উল্টো পথে হেঁটে 13 ঘন্টা কর্মদিবস বাস্তবায়নের অপচেষ্টা করছে। 100 বছর ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি 8 ঘন্টার কর্মদিবস কমিয়ে 7 কিংবা 6 ঘন্টায় আনার জন্য। ইউরোপের অনেক সংগঠিত দেশে এখন 6 ঘন্টার কর্মদিবস আর 4 দিনের কর্মসপ্তাহ চালু হয়েছে। আমরা যদি এর চেয়ে পিছিয়ে পড়ি তাহলে সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। দেশটির বন্দরনগরী পিরেউসে সব ফেরি নোঙর করে রাখা হয়েছে। 13 ঘন্টা নয়, 7 ঘন্টার কর্মদিবস চাই, এমন স্লোগানে মুখর বন্দর এলাকা। ডক ওয়ার্কার্স ফেডারেশনের প্রেসিডেন্ট জিওর্গোস গোগোসের দাবি, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করার নিয়ম বাস্তবায়নের লক্ষ্যে তৈরি করা এই আইন বাতিল করতে হবে। তারা চায় আমরা সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডুবে যাওয়া অবধি কাজ করি, একটানা 13 ঘন্টা। অতিরিক্ত সময় কাজ করাতে চায়, তাও বিনা পারিশ্রমিকে। বীমা সুবিধা কমিয়ে দেওয়ারও পরিকল্পনা চলছে। এই প্রস্তাব শুধু শ্রমজীবী মানুষের জন্য নয়, গোটা সমাজের জন্যই হুমকি। এমন একটি বিল পাশ হওয়া উচিত নয় যা মানুষকে অবসাদে ঠেলে দেয় অথচ নিরাপত্তা দেয় না। শুধু জাহাজ নয়, বন্ধ রয়েছে রেল যোগাযোগও। রাজধানীর স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করে হতাশ সাধারণ যাত্রীরা। সারা দেশ জুড়ে কার্যত স্থবির হয়ে পড়েছে গণপরিবহন। তবে গ্রিক সরকার বলছে এই আইন শ্রমবাজারে কাজের পরিবেশ আরো সুন্দর করবে এবং এর ফলে সপ্তাহে 4 কর্মদিবসের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে। তবে তা মানতে নারাজ শ্রমিক ইউনিয়নগুলো। তাদের আশঙ্কা, এতে শ্রমিকরা নিজেদের মজুরি নিয়ে দর কষাকষির ক্ষমতা হারাবেন, পাশাপাশি বেড়ে যাবে কাজের চাপ। দশকের পর দশক অর্থনৈতিক সংকটে জর্জরিত গ্রিস। এখনও ইউরোপের সবচেয়ে কম ক্রয় ক্ষমতার দেশের মধ্যে গ্রিস অন্যতম। অথচ ইউরোস্ট্যাট বলছে গ্রিসেই সবচেয়ে বেশি মানুষ সপ্তাহে 45 ঘন্টারও বেশি সময় কাজ করেন। শ্রমিকদের এই বিক্ষোভে আপাতত থেমে গেছে জাহাজ, থেমে রয়েছে ট্রেন। তবে কাজের সময় বাড়ানোর সরকারি এই উদ্যোগ তারা থামাতে পারবেন কিনা, সেই প্রশ্ন এখন গোটা গ্রিসের সামনে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।